কাজ করেছি। আজকে দেখি যে কোন জায়গায় আমরা কোন প্রিপারেশন ইউজ করব। ওয়েট আমি ছবি তুলতেছি। ওকে, একটা ছক আঁকা আছে। ওই ছকটা যদি আপনি ভালো মতো বুঝতে পারেন তাহলে মনে করেন থ্রি পজিশনের 40% অলরেডি শেষ হয়ে যাবে। ওই ছকটা বুঝতে পারলে দেখুন একটা ছক আঁকা আছে ওখানে, ওই যে গোল করে আর মাঝখানে লাগবে না? হ্যাঁ পাইছি ভাই। দেখেছেন? আচ্ছা ওকে, ছকের এই পাশে এক্সপ্লেইন করা আছে। আবার মূলত যদি আমরা আমরা মূলত এই প্রিপোজিশনগুলো একটা ছকের মাধ্যমে করতে পারি, দেখাতে পারি। প্রথমটা বলছে টু। দেখুন এই পাশে বাম পাশে আছে টু। টু পাশে কিসে গতিশীল অবস্থা। যেমন যদি আমরা বলি আই এম গোয়িং টু মাই হাউস, আমি আমার বাসায় যাচ্ছি, তার মানে আমি মানে আমার বাসার দিকে চলমান অবস্থায় আছি না, আমি আমার বাসায় যাচ্ছি, তার মানে চলমান অবস্থায় আছি এবং গতিশীল অবস্থায় আছি। এই ক্ষেত্রে টু ইউজ হয়। বুঝতে পারছেন সুমন ভাইয়া কোন হ্যাঁ জায়গায় আমরা টু ইউজ করি? হ্যাঁ বুঝতে পারছি ভাই। গতিশীল অবস্থায় আচ্ছা, টু ব্যবহৃত হয়। হ্যাঁ, টু গতিশীল অবস্থা বোঝাতে হচ্ছে টু ইউজ টু করা হয়। টু মানে তে বা একটা বলছি, পূর্তি। হ্যাঁ হ্যাঁ, এগুলোর সাথে আবার আমরা বলি না বিভক্তি, সরি, হ্যাঁ বিভক্তি বলি না, ওই বিভক্তি একটু সম্পর্ক আছে যে কোনটা কোন বিভক্তি বা ওইগুলা কি এর সাথে যুক্ত করা হয়। যেমন আমরা জানি প্রথম সাধারণ বিভক্তি হচ্ছে শূন্য, বা ওইটাকে বলে প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, ওই ক্ষেত্রে টু ইউজ করা হয়। আর তৃতীয় বিভক্তি থাকলে হয় দ্বারা দিয়ে কর্তৃক মানে বাই। চতুর্থ বিভক্তি থাকলে হয় ফর বা জন্য বা নিমিত্ত। পঞ্চম বিভক্তি তো হইতে থেকেছে মানে ফ্রম বা দেন। ষষ্ঠী হচ্ছে র এর বা অফ। সপ্তমী হচ্ছে এই অতএব ইন বা এট। ওকে, তো সাধারণত এইগুলো হচ্ছে বিভক্তির সাথে এই প্রিপোজিশনের সম্পর্কটা। ভাই আপনি তো বাংলা ভালো জানেন না। আরে ভাই না, আমি বাংলাটা তেমন একটা ভালো জানি না, অনেক টাফ বাংলা, গ্রামার অনেক টাফ, আমি পড়ে তেমন কিছু বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, এরপরে আছে হচ্ছে ফ্রম। আমরা হচ্ছে যদি বলি যে আই কাম ফ্রম ঢাকা, তো আমরা মানে এমন একটা স্থান বোঝায় যেখান থেকে আমরা আসছি বা হইতে বোঝায়, ঠিক আছে, মানে একটা শুরুর পয়েন্ট বোঝায়। আমি ঢাকা থেকে আসছি মানে একটা অন্য একটা আরেকটা স্থানে আসছি, তার মানে ঢাকা ছিল আমরা শুরুর পয়েন্ট। সেজন্য এখানে বলছে যে কোনো স্থান হতে বা কোনো গতিশীল অবস্থা হতে শব্দ আমরা টু সরি ফ্রম ইউজ করি। আর টু হচ্ছে ওইটা গতিশীল অবস্থাটা বোঝায়, ঠিক আছে। তো আমরা ফ্রম আর টু এর মধ্যে ডিফারেন্সটা পাচ্ছি যে ফ্রম হচ্ছে কোনো একটা শুরুর পয়েন্ট বা আমরা যেখান থেকে মতো শুরু করি, শুরু থেকে। বা আমরা কোনো গতিশীল অবস্থা শুরু করতে চাচ্ছি। আর গতিশীল অবস্থা বোঝায় বা যেখানে আমরা পৌঁছাই ওই ক্ষেত্রে ইউজ করা হচ্ছে টু। এটা হচ্ছে ফ্রম আর টুর মধ্যে ডিফারেন্স। সুমন ভাইয়া বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ওই ছকের মধ্যে দেখুন আছে টু আর হচ্ছে ফ্রম। এরপরে আছে থ্রু। থ্রু মানে হচ্ছে মধ্যে দিয়ে বা মানে মধ্যেখানে। তো ওই যে ছকের মধ্যে একেবারে মাঝখানে আছে থ্রু, মানে ভেতর দিয়ে অতিক্রম করা। যেমন যদি বলে আই এম গোয়িং থ্রু দ্য ফিল্ড, আমি মাঠের মধ্যেখান দিয়ে যাচ্ছি একেবারে। মনে করুন আপনি মাঠের মাঝখান দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছেন, তো আপনি ইউজ করতে পারেন আই এম গোয়িং থ্রু দ্য ফিল্ড, অথবা মানে আমি মাঠের মধ্যেখান দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এক্ষেত্রে মাঝখান দিয়ে একেবারে সরাসরি মাঝখান দিয়ে বোঝাতে আমরা ইউজ করতে পারি থ্রু। এরপর আছে ইনটু, মানে বাইরে থেকে ভেতরের দিকে। যদি বলে আই এম এন্টারিং ইনটু দা কার, মানে আমি এই এই গাড়ি, এই যে গাড়িটা, এই গাড়িটার মধ্যে ঢুকতেছি, তাহলে আমি বাইরে ছিলাম, বাইরে থেকে ঢুকতেছি। মানে বাইরে থেকে একটা গতিশীল অবস্থা যদি বোঝায় বা বাইরে থেকে ভিতরে যাওয়ার ক্ষেত্রে গতিশীল অবস্থা বোঝাতে, সেটা হয় ইনটু।
বুঝতে পারছেন এটা শুনবে যে ইন্ট্রোটা কোন ক্ষেত্রে ইউজ করে আমরা? আমরা বাইরে মোট থেকে কথা আপনি কোথাও হ্যাঁ, আপনি মনে করুন ক্লাসের ভিতরে ঢুকবেন তাহলে বলতে পারেন আই অ্যাম গোয়িং অথবা আই অ্যাম এন্টারিং ইনটু দ্য রুম। আমি রুমের মধ্যে প্রবেশ করতেছি। আপনি হ্যাঁ, বাইরে ছিলেন, এরপর ঠিক আপনি আছে, রুমের মধ্যে প্রবেশ করতেছেন। রাইট, ঠিক আপনার আছে। একটা গতিশীল অবস্থা বোঝাচ্ছে। মানে ওকে। আর বাইরে আউট থেকে অফ মানে হ্যাঁ, আর আউট অফ মানে হচ্ছে ইনটুর বিপরীতটা। মানে আপনি এই এখানে হচ্ছে ভেতর থেকে বের হবেন। এক্ষেত্রে আমরা আউট অফ ইউজ করি যে হ্যাঁ, মনে করুন আই অ্যাম আউট অফ ফ্রম দ্য রুম। আমি রুম থেকে বের হচ্ছি। মানে আপনি রুমের ভিতরে ছিলেন, এখন আপনি রুমের থেকে বের হচ্ছেন। এই অবস্থা বোঝাতে আমরা আউট অফ ইউজ করি। বুঝতে পারছেন? হুম, আচ্ছা। আর ইন মানে একেবারে মধ্যে অবস্থান করে, একেবারে সম্পূর্ণ। যদি বলি সম্পূর্ণ মধ্যে। আই অ্যাম ইন মাই হাউস, আমি আমার ঘরের মধ্যেখানে আছি। ঠিক আছে? মানে মধ্যে অবস্থান করা বোঝাতে হচ্ছে এখানে তো এখানে স্থির থাকবেন আপনি। মানে আমরা তো হচ্ছে এই ইনটু তারপরে টু এগুলো ইউজ করছি গতিশীল বোঝাতে, কিন্তু ইন বোঝালে সেটা হচ্ছে একেবারে স্থির অবস্থা বোঝায়। আপনি আপনার রুমের মধ্যে বসে আছেন, তো আপনি ইউজ করতে পারেন আই অ্যাম ইন মাই হাউস, আমি আমার রুমের মধ্যে আছি, বা আই অ্যাম ইন মাই রুম, আমি আমার রুমের মধ্যে আছি। আপনি স্থির হয়ে আছেন ওখানে, ঠিক আছে, ওখান থেকে বের হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা ইন ইউজ করি। হুম, বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। আচ্ছা। এরপর আছে আউটসাইড। আউটসাইড মানে বাইরে আপনি বাইরে। আছেন। যদি বলি যে আই এম আউটসাইড এট মাই হোম, আমি আমার বাড়ির বাইরে আছি, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন। ঠিক আছে? তো এরকম বোঝাতে আমরা ইউজ করি আউটসাইড। এরপর আছে অন। অন হচ্ছে মনে করুন আমরা এমন একটা অবস্থা যে আমরা বলি সাধারণত লাগালাগি বোঝাতে, যে যদি আমরা বলি দা পেন ইজ অন দা টেবল, এই কলমটা টেবিলের উপর, তার মানে এই টেবিলের উপরের সাথে বা টেবিলের সাথে যদি কলমটা লেগে থাকে বা স্পর্শ করা অবস্থায় থাকে, উপরে থাকলে কিন্তু স্পর্শ করা অবস্থায় থাকে, তাই না? হুম, হ্যাঁ, তো এরকম যদি স্পর্শ করা অবস্থা বোঝায় তাহলে মানে কোনো স্পেস থাকবে না, দুটো জিনিসের মধ্যে কোনো স্পেস থাকবে না। যদি সেটা বল তাহলে সেটা অন, যদি স্পেস থেকে তাহলে হয় ওভার বা অ্যাভাব। ঠিক আছে? যদি বলি যে দা ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড অথবা অ্যাবাভ আওয়ার হেড, যে ফ্যানটা আমাদের বা সিলিং ফ্যানটা আমাদের মাথার উপরে ঝুলতেছে বা ঘুরতেছে, তাহলে সেটা বলে কিন্তু আমাদের মাথার উপরে, এখানে কিন্তু কোনো টাচ লাগে নাই, এ সম্পূর্ণ স্পেস আছে, কিন্তু আমাদের মাথা আর হচ্ছে সিলিং এর ওই ফ্যানের মধ্যে কিন্তু অনেক স্পেস থাকে। তো এর যদি এরকম স্পেস থাকা বোঝায় তাহলে দেখুন ওখানে যে উপরে একটা সার্কেল আছে না, ওখানে একটা বৃত্ত আঁকা আছে, ওই বৃত্তর একেবারে উপরে লেখা আছে অন, মানে হচ্ছে ওইটার সাথে বা স্পর্শ করা অবস্থায় লেখা আছে অন। স্পর্শ করা থাকলে হয় অন, আর উপরে থাকলে হয় মানে স্পেস থাকলে হয় অ্যাবাভ আওয়ার, ওই হ্যাঁ, উপরে আছে দেখুন অ্যাবাভ আওয়ার। হ্যাঁ, বুঝতে পারছেন এটা শুনবে? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, বুঝতে আচ্ছা। পারছি। এরপর এরপর আছে বিলো বা আন্ডার, মানে একেবারে নিচে। আর সাধারণত এখানে স্পেস থাকে, যদি নিচে এরকম কোন স্পেস থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করি বিলো বা আন্ডার। এটি হচ্ছে শখটা, শুনবে? আপনি কি শখটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, একবার বুঝতে পারছি ভাই, একবারে কারেক্ট। আচ্ছা, আর এই শখটা যদি মনে রাখতে পারেন আপনার কিন্তু 40% অলরেডি এমনিতে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে দেখুন আমি কয়েকটা ছবি তুলে দিয়েছি, ওগুলো ইম্পর্টেন্ট যে প্রিপজিশন সেগুলো আসলে এটা মনে রাখা খুব টাফ। ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় অনেকভাবে ইউজ হতে পারে। তো সেই জন্য জাস্ট কিছু নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুন গুলো জানা দরকার, যে কোনগুলো সাথে এক্সামে বেশি আসে বা কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো তো আর মনে থাকে না। সেজন্য যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখুন ওখানে দাগিয়ে ছবি দিয়েছি। তো এরপরের ছবিটা আছে দেখুন, ডিফারেন্স বিটুইন অ্যাট, ইন আর অন, এই তিনটার মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা শুনবে একটু ওয়েট করুন। মানে মুড়ি খেয়েছিলাম তো, তো মুড়ি হচ্ছে গলায় বাজছে, এই জন্য কেমন যেন লাগতেছে, আনইজি আচ্ছা, ফিল হচ্ছে। আচ্ছা, পানি খান ভাই। ধরুন আমি একটু পানি। হ্যাঁ। আচ্ছা, তো এখানে আছে ডিফারেন্স বিটুইন অ্যাট, ইন আর অন, এই তিনটার মধ্যে ডিফারেন্সটা কি কি? তো দেখুন ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, মানে ভাই, আপনি এটা যেমন কত বগুড়াতে পৃষ্ঠায় থাকেন। পড়তেছেন? এটা শুনবে দেখুন এর পরে যে একটা ছবি আছে ওই ছবিটা, ওয়েট, এটা মেবি 2 নম্বর ছবি। ওইটা 254 আমি পেজ আপনাকে না? মেনশন করে, 54 পেজ নাকি তা তো জানি না, ওইটা আমি আপনাকে মেনশন করতেছি শুনবে। আচ্ছা, হ্যাঁ দেখুন কিছুখানি।
প্রেজেন্ট শুনবে? তো আচ্ছা এটা তো আমি পাইনি, এখনো যাচ্ছি আমি একটু। আচ্ছা, ওকে ওকে ওকে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে ভাই, ওই বেসিক নেন, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এবার পেয়ে গেছি ভাই। আচ্ছা, এই বেসিক ঠিকই আছে এটাই। ওকে। তো দেখুন ওখানে আছে হচ্ছে ছোট স্থানে পড়বে এক বসে। ছোট স্থান মনে করুন আমরা যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে বড় স্থান, আর যদি বলি ঢাকা, তাহলে ঢাকাটা হচ্ছে ছোট স্থান সাধারণত, মানে বাংলাদেশের তুলনায় কিন্তু ঢাকাটা ছোট স্থান। তো আমি যদি আমি বলি আই লিভ এট ঢাকা ইন বাংলাদেশ, আমি ঢাকায় বাস করি বাংলাদেশের মধ্যে, ঠিক আছে। তার মানে বড় স্থানে পূর্ব হয় ইন, আর ছোট স্থানে পূর্ব হয় এট। বা আমি যদি বলি যেমন আমার গ্রামের বাড়ি হচ্ছে ফেন্নাবাড়ি, আর ওইটা হচ্ছে ঢাকার মধ্যে বা মাদারীপুর জেলাতে, আমি এরকম বলতে পারি যে আই লিভ এট ভেন্নাবাড়ি ইন মাদারীপুর। তো মানে দুইটা জায়গা থাকলে ছোট স্থানের তুলনায় মানে যেটা ছোট সেটার আগে হয় এট, যেটা বড় সেটার আগে হয় ইন। তবে যদি একটা স্থান থাকে, তবে একেবারে ছোট হলে সেটা হয় সাধারণত এট, ঠিক আছে। আর যদি বড় মানে কোনো বড় শহর বা একটা দেশ বোঝায়, দেশ বা শহর যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে হয় ইন। বাকি সব যদি ছোট স্থান হয় তাহলে সেক্ষেত্রে হয় এট। ওকে, হ্যাঁ ভাই। বুঝতে পারছি। যেমন এখানে আছে ইন রাজশাহী একটা সিটি, ইন ঢাকা, ইন নিউ ইয়র্ক, ইন নওগাঁ, ইন এশিয়া, ইন ইউরোপ, ইন কান্ট্রি, এগুলো সবকিছু কিন্তু বড় বড় শহর বা মানে বড় বড় দেশ। তো এই ক্ষেত্রে ইন ব্যবহৃত। আর এট হচ্ছে এট হোম, এট স্কুল, এট ইউনিভার্সিটি, এট রিসিপশন, এট দ্য বাস স্টপ, এট দ্য স্টেশন, এট মিরপুর, এট কি এটা সেটা মনে হয়, সিকা না না, গোয়া, সিকা গোয়া। সৌগরি আছে, সৌগোয়ারি মেবি একটা হ্যাঁ স্মল ও, ভিলেজ বলছে, মানে ছোট নামের নাম, ঠিক আছে। ওকে, যা এখানে যাই হোক, তার মানে যদি এরকম ছোট কিছু বোঝায় তাহলে তার আগে হয় এট, আর যদি বড় কিছু বোঝায় তার আগে হয় ইন। ওকে, যেমন এখানে দেখুন ফার্স্ট 41 নম্বর একটা এক্সাম্পল আছে, হি লিভস ড্যাশ মিরপুর ড্যাশ ঢাকা। তার মানে মিরপুর ঢাকার তুলনায় হচ্ছে মিরপুরটা ছোট, তার মানে এটা মিরপুরে হবে এট, আর ঢাকার আগে হবে ইন। ইন। সুতরাং অ্যান্সার হবে হি লিভস ইন এট মিরপুর ইন ঢাকা। এরপরে আছে হি ওয়াজ বর্ন at a small village in রাজশাহী, অথবা আই লিভ এট মহাখালী ইন ঢাকা। বুঝতে পারছেন এটা? হ্যাঁ ভাই বুঝতে পারছি, ক্লিয়ার ভাই একবারে, কোনো সমস্যা আচ্ছা, নাই। আর হচ্ছে অন, সাধারণত তারিখ তারিখ। বা হচ্ছে হ্যাঁ দিন, এগুলোর আগে অন ব্যবহৃত হয়। যেমন যদি বলি আই গন দেয়ার অন থার্সডে, আমি বৃহস্পতিবার সেখানে গিয়েছিলাম, এটা কিন্তু এই যে থার্সডে আগে হচ্ছে অন, ঠিক আছে। সময় এই যে এরকম একটা দিন বোঝায় যে 7 দিন থাকলে, 7 দিনের যে কোনো দিন থাকলে তার আগে সবসময় অন ব্যবহৃত হবে সব সময়ের জন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আজান দিতে
আচ্ছা ওকে। তো এরপরে আছে হচ্ছে অন। অন ইউজ করা হয় কোনো দিনের আগে, কোনো দিন বা কোনো হচ্ছে তারিখের আগে। মনে করুন 7 দিন আছে, 7 দিনের যদি যে কোনো তারিখের আগে, সরি, যে কোনো দিনের আগে একটা স্পেস থাকে, একটা প্রিপজিশন বসাতে বলে, কোনো কিছু নাই, শুধুমাত্র জাস্ট অন ইউজ করতে হবে আমাদের। এই অন ছাড়া অন্য কিছু সেখানে হবে না। বা যদি মনে করুন আমরা এখন একটা তারিখ দেওয়া থাকে যে আই ওয়েন দেয়ার অন 12th জানুয়ারি, আমি 12ই জানুয়ারি সেখানে গিয়েছিলাম। তো এখানে কিন্তু এই মাস, এই যে দিন, এই যে তারিখ, তারিখের সবসময় অন হয়। মোট কথা এটা মনে রাখলে যে তারিখের আগে আর দিনের আগে সবসময় অন হয়। যেমন এখানে নিচে এক্সাম্পলের কথা যদি আমরা বলি যে হি কেম টু বাংলাদেশ, এটা না, এখানে কি, আচ্ছা এখানে কোনো এক্সাম্পল নাই। আচ্ছা আমি এমনিতে বলতেছি যে যদি আমি বলি যে দেয়ার ওয়াজ এ মিটিং ড্যাশ ফেব্রুয়ারি ড্যাশ ফ্রাইডে, যে সেখানে একটা মিটিং ছিল। কোন ফ্রাইডে? এরপর হ্যাঁ, যেহেতু এখানে একটা আছে, দিনের নাম আছে, আর আমরা জানি দিনের নামের আগে সবসময় অন হিসেবে, মানে প্রিপোজিশন হিসেবে অন ইউজ করতে হয়। বা যদি এরকমটা থাকে যে আই লিভড ইন ঢাকা, না না, আই ওয়েন্ট টু ঢাকা ড্যাশ 2018, তাহলে হবে অন 2018। ঠিক আছে, যে আমি ঢাকাতে গিয়েছিলাম 2018 সালে। মোট কথা যদি কোনো তারিখ থাকে, কোনো তারিখ, যে কোনো তারিখ হোক, এই তারিখ বা যে কোনো দিন হোক, এই দিন আর তারিখের আগে সবসময় আমাদের অন ইউজ করতে হবে। অন এটি ইউজ হচ্ছে করতে হবে। নিয়মটা। হ্যাঁ, তার মানে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ছোট স্থানে পূর্বে হয় অ্যাড, বড় স্থানে পূর্বে ইন, আর তারিখ আর হচ্ছে দিনের আগে হয় অন। অন। ওকে, ওকে ভাই। আচ্ছা ওকে। এরপরেরটা আছে হচ্ছে, দেখুন ইনটু আর অন টু, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? কোনটা ইনটু আর কোনটা অন টু? আপনি কি ছবিটা পেয়েছেন শুনে? ভাই ইনটু আমি এরপর এক্সাম্পল পাইছি বিভিন্ন ধরনের। না না না, দেখুন এটা 103 পেজ, ওটা আমি আপনাকে আচ্ছা মেনশন করতেছি। 103, আচ্ছা যাচ্ছি ভাই তাহলে। ইনটু আর অন টু না, ভাই এটা পাওয়া যায় না, এটা আপনি মেনশন করেন তো। আচ্ছা ওইটা 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 আমি আপনাকে মেনশন করতেছি। হ্যাঁ শুনবে, আমি আপনাকে মেনশন করেছি। শুনবে ছবিটা কি স্পষ্ট নাকি অস্পষ্ট? এটা অস্পষ্ট দেখে যাচ্ছে তো। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেজ তো এই দেওয়া নাই। দেখেন, মানে পেজ না থাকার কারণে আমার এখন, ইয়ে হয়ে গেছে। আচ্ছা এ দেখুন এইবারটা মেবি ইজি আছে, এবার বুঝতে পারবেন। আচ্ছা। এবার ইজি আছে না? হ্যাঁ ভাই এবার ইজি আছে। হ্যাঁ ভাই এবার ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা, দেখুন এখানে আছে অন টু আর ইনটু। আমরা কোন ক্ষেত্রে অন টু ইউজ করবো, কোন ক্ষেত্রে ইনটু ইউজ করবো? ওকে, ইনটু হচ্ছে কোন দিকে গতিশীলতা বাইরে থেকে ভেতরে পরিণত অবস্থার পরিবর্তন হচ্ছে ইনটু। ওই যে আমরা কিন্তু একটু শিখেছিলাম যে আমরা বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে চাচ্ছি। যেমন আমি যখন বলছিলাম আই এম এন্টারিং ইনটু দ্য রুম, ঠিক আছে, আমি রুমের মধ্যে প্রবেশ করতেছি। তার মানে আমি ছিলাম বাইরে, বাইরে থেকে একটা রুমের মধ্যে প্রবেশ করতেছি, আমি বাইরে থেকে ভেতরে যাচ্ছি, ইন। এটা গতিশীল অবস্থা। এই ক্ষেত্রে হবে ইনটু। ওকে, ইনটু আর আচ্ছা। অন টু হবে কোথায়? উপর থেকে নিচে বা মানে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যদি গতিশীল, এটা হচ্ছে উপরে বা নিচে। আমরা লিফট ইউজ করি, তো লিফটের ক্ষেত্রে সাধারণত অন টু। যেমন এখানে বলছে এ ট্রি ফল অন টু এ কার, মানে একটা গাছ উপর থেকে এই গাড়িটার উপর পড়লো, ঠিক আছে, তার মানে উপর থেকে পড়ছে। তো যদি এরকম উপর থেকে একটা, কিন্তু এটাও মানে একটাও, দুইটা কিন্তু গতিশীল, একটা হচ্ছে ভেতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভেতরে, আর একটা হচ্ছে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে। এটুকু হচ্ছে ডিফারেন্স। বুঝতে পারছেন সুমন ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা দেখুন ওখানে এক্সাম্পল ছিল 106 নম্বর এক্সাম্পলটা, আচ্ছা। হি ইজ ওয়াকিং ড্যাশ এ কর্নার অথবা সব থিয়েটার। ওখানে বলছে তারা হেঁটে, বা তারপরটা ছিল দে ওয়াক ড্যাশ দ্য রুম, তারা হেঁটে ঘরে ঢুকছে। তাহলে কি এখানে ইন্টার হবে, মানে ইন্টার বোঝাচ্ছে। বা মানে আমরা বাইরে থেকে ঘরের ভিতরে ঢুকতেছি, তাহলে এখানে কি হবে? টু ফর এট ইন্টু নাকি অন টু? কিন্তু ইন্টু। তারপরটা বলছে দা ড্রাইভার জাম্প ড্যাশ দ্য কার, সে
গাড়ির ভিতরে জাম দিল, তাহলে এখানে কি হবে? জাম্প দিল মানে এটা খুঁজলাম ভাই। জাম্প মানে কি, সে গাড়ির ভিতরে ঢুকলো আর কি, ও আচ্ছা জাম দিয়ে ঢুকলো বা লাফিয়ে ঢুকলো, এরকমটা আমরা অনেক সময় দেখি না বাস গাড়ি তোমরা লাফিয়ে ঢুকি না, ওই সেটা বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে কি ইউজ করবো, ইনটু না ইনটু? ইনটু তো ইউজ করবো। ইনটু ইউজ করবো, কারণ এখানে বাইরে থেকে ভেতরে ঢোকা হ্যাঁ বাইরে থেকে বোঝাচ্ছে, ভিতরে ঢোকা হয়েছে। এখানে তার উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে নাই। না। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। এরপরেরটা আছে মেবি হচ্ছে অ্যাক্রোস, দেখুন এর পরেরটা অ্যাক্রোস। পেছনে আপনি ছবিটা শুনুন ভাইয়া, এই যে অ্যাক্রোস এটা, এক করেছি। ওটা আমি আপনাকে মেনশন দিচ্ছি, এটা হচ্ছে অ্যাক্রোস। হ্যাঁ পেয়েছি ভাই। ওকে, তো দেখুন এখানে অ্যাক্রস মানে হচ্ছে একেবারে কোনো কিছুর পাশ দিয়ে বা কর্নার দিয়ে যাওয়া বোঝায়, ঠিক আছে। যে এখানে যদি আমরা বলি হি সুইম অ্যাক্রস দ্য রিভার, আমরা এখানে মানে সে সাঁতার দিয়ে নদী পার হচ্ছে একেবারে কর্নার দিয়ে, ঠিক আছে। যদি মানে কর্নার দিয়ে অতিক্রম করা বোঝায়, যদি মানে মাঝখান দিয়ে বোঝায় তখন হবে থ্রু। যেমন আমরা বলছি আই রান থ্রু দ্য ফিল্ড, আমি মাঠের মাঝখান দিয়ে দৌড়াই। কিন্তু যদি বলি আই আই রান অ্যাক্রস দ্য ফিল্ড, তাহলে হবে আমি মাঠের এক কর্নার দিয়ে দৌড়াই বা মাঠের পাশ দিয়ে দৌড়াই, ঠিক আছে। তার মানে যদি মাঝখান দিয়ে বোঝায় তাহলে সেটা হবে থ্রু, আর যদি এই এক সাইড দিয়ে দৌড়ানো বোঝায় বা এক সাইড দিয়ে যাওয়া বোঝায় তাহলে সেটা হবে অ্যাক্রস। ভাই একটা শুনবে কি বুঝতে পার? ভাই এখানে তো আপনি বিটুইন আর অ্যামং মেনশন করছেন না? ঠিক আছে তো? ও না না না, তাই মানে উল্টো, ভিডিওটা রামাই হয়ে গেছে না। আচ্ছা ওয়েট করুন, এক ক্রস করতে হবে। না এটা না, এটা না, তাহলে সেটার আগেরটা। হ্যাঁ ওয়েট, এক কথা আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ এবার দেখুন, শুনবি? হ্যাঁ হ্যাঁ ভাই, এবার ঠিক আছে। আচ্ছা দেখুন, তার মানে আমরা কিন্তু ওই যখন ছকটা পড়ছিলাম তখন ছকটাতে দেখেছিলাম যদি মাঝখান দিয়ে যায় একেবারে সরাসরি মাঝখান দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করি থ্রু। আর যদি এক পাশ দিয়ে যাবো যায় তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করবো অ্যাক্রস। এটুকু ডিফারেন্স, এছাড়া কোনো দুটাই কিন্তু মানে একটা গতিশীল অবস্থা বোঝাবে বা মানে একটা চলমান অবস্থা। যদি মাঝখান দিয়ে যাওয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে থ্রু, আর এক সাইড দিয়ে গেলে সেখানে হবে অ্যাক্রস। শুনবে মানে ইজিলি কি বুঝতে পারছেন? ভাই আরেকবার বলেন তো। আচ্ছা, যদি মাঝখান দিয়ে বোঝা হয় একেবারে আচ্ছা। সরাসরি মাঝখান, আপনি ছকটা দেখুন, ছকটাতে একেবারে মাঝখান দিয়ে লেখা আছে থ্রু। হুম, যদি মাঝখান দিয়ে যাওয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে থ্রু, আর যদি এক সাইড দিয়ে যাওয়া বোঝায় সেটা হবে অ্যাক্রস। আচ্ছা ঠিক আছে। তাহলে ক্রস করে না, ট্রেন ক্রস করে হচ্ছে সাইড দিয়ে যায় বাস ট্রাক, এটা ধরে নিলেই হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি ভাই। সাইড দিয়ে আহ, গেলে সেটা এক ক্রস হবে। হ্যাঁ, তো মানে ক্রস মানে অতিক্রম করা, তো আমরা যদি ক্রস করার সময় মাঝখান দিয়ে যাই তাহলে সেক্ষেত্রে অতিক্রম করবো থ্রু, আর যদি একেবারে বুঝতে পারছেন কি এটা? শুনবে যে অ্যাক্রস কোথায় হবে আর হচ্ছে থ্রু কোথায় হবে। হ্যাঁ বুঝতে পারছি, সাইড দিয়ে গেলে এক ক্রস হবে, আর ভিতর দিয়ে গেলে এটা কি বললেন যেন, থ্রু হবে, থ্রু হবে। হ্যাঁ, আর যদি মাঝখান দিয়ে যাই, মাঝখান দিয়ে গেলে থ্রু হবে, মাঝখান দিয়ে গেলে হবে কি শুনবে? থ্রু হবে, গুড। আর সাইড ওকে, দিয়ে গেলে হবে এর আপনার এক ক্রস পরেরটা হবে। দেখুন আছে বিটুইন আর অ্যামাং। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। অ্যাক্রস রাইট। আচ্ছা, এর পরেরটা আমাদের আছে বিটুইন আর হচ্ছে অ্যামাং, এটা একেবারে ইজি, দেখুন আমি আপনাকে মেনশন করেছিলাম আগেরটাতে। হ্যাঁ ভাই করছেন, ঠিক আছে ভাই যাচ্ছি এখন, আর করা লাগবে না। পাওয়া গেছে ভাই, শুরু করে দেন। হ্যাঁ ভাই পেয়েছি ভাই আপনি। পেয়েছেন? হ্যাঁ ভাই, পেয়েছি, আপনি শুরু করে দেন। বিটুইন এবং এমন পাইছি ভাই।
যদি 2 এর আমরা জানি এগুলো ইউজ করার সাথে তুলনা বোঝাতে, ঠিক আছে? যদি 2 এর মধ্যে তুলনা বোঝায় সেক্ষেত্রে ইউজ করা হয় বিটুইন, মানে দুইটা জিনিস হতে পারে, দুইটা বস্তু হতে পারে, মানে দুটো বস্তু বা জিনিস বা দুজন ব্যক্তি হতে পারে, বা যে কোনো কিছু যদি দুইটা হয় সেক্ষেত্রে হবে বিটুইন, আর যদি 2 এর বেশি হয় সেক্ষেত্রে হবে অ্যামাং। খুব ইজি। হ্যাঁ, খুবই ইজি এটা, যেমন সমস্যা নেই। যদি আমি বলি, হ্যাঁ, যেমন এখানে ছিল হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যামাং এ ক্রাউড অফ চিলড্রেন, সে এক দল বা মানে বেশ কিছু শিশুদের মধ্যে দাঁড়িয়েছিল। তো এখানে যেহেতু শিশুরা 2 জনের বেশি, এই ক্রাউড অফ চিলড্রেন বলছে, সুতরাং অনেক শিশু বলছে, যার কারণে এখানে আমরা অ্যামাং ইউজ করতে এমন ইউজ হচ্ছে। করবো। আবার যদি, হ্যাঁ, দেয়ার ইজ এ গ্রেট ডিফারেন্স বিটুইন লন্ডন, ঢাকা এন্ড দিল্লি, যেমন এখানে দুইটা বলছে, লন্ডন আর ঢাকা এন্ড দিল্লি, ঠিক আছে? লন্ডনের সাথে ঢাকার দিল্লির একটা তুলনা বুঝিয়েছে। এখানে কিন্তু দুইটা আছে, লন্ডনের সাথে কার কার, ঢাকার দিল্লির। যদি এরকম দুইটা বোঝায় সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে এই বিটুইন। বিটুইনটা। ওকে, হ্যাঁ ভাই, বিটুইন। হ্যাঁ, মোট কথা 2 এর মধ্যে সম্পর্ক জালে হয় বিটুইন, আর 2 এর যদি বেশি হয় তাহলে হবে অ্যামাং। এমন। এটুকুই। আচ্ছা, এর পরেরটা দেখুন আছে সিন্স আর ফর। এটা অনেক ইম্পর্টেন্ট, কোন ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব, কোন ক্ষেত্রে আমরা ফর ইউজ করব। হুম, পাইছি ভাই। আচ্ছা, ওকে। সিন্স হচ্ছে যে যদি কোনো কিছু শুরু থেকে বোঝাবে, মানে আমি মনে করি সেখানে সিন্স আর ফর ইউজ করার সাধারণত সময়ের ক্ষেত্রে। ওকে, তো যদি আমি এমন একটা কিছু বোঝাই যেখানে আমি শুরু থেকে ছিলাম, বা শুরু কোনো স্ট্যাটিক পয়েন্ট বোঝায়, তবে সেক্ষেত্রে আমরা ইউজ করি সিন্স। সময়টা হচ্ছে আনলিমিটেড থাকে, মানে কোনো নির্দিষ্ট সময় থাকে না। আর ফর ইউজ করা হয় মানে পিরিয়ড অফ টাইমের জন্য বা নির্দিষ্ট কিছু সময়ের জন্য। যেমন এখানে ছিল পিরিয়ড অফ টাইমের পর ফর বসে, যেমন একটা এক্সাম্পল ছিল হি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ মর্নিং, সে পড়াশোনা করতেছে সকাল থেকে। তো এখানে কি নির্দিষ্ট কোনো সময় আছে যে কয় ঘন্টা যাবত নাকি? না, তাহলে যদি এরকম নির্দিষ্ট না থাকে তাহলে সিন্স আমরা হবে। সেক্ষেত্রে ইউজ করি সিন্স। হ্যাঁ, সিন্স। আর এটা এর পরেরটাতে দেখুন আছে হি ইজ স্লিপিং, প্রথমটা আছে হি ইজ স্লিপিং ফর 6 আওয়ার, হি হ্যাজ বিন স্লিপিং ফর 6 আওয়ার, মানে যেহেতু সে এখানে একটা চলমান কাজ, মানে চলমান বলতে সে ঘুমিয়েছে আগে এবং এখনো ঘুমাচ্ছে, মানে সে আগে কাজটা শুরু করেছে এবং তার ফলাফল এখনো আছে, যার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য এখানে খ হবে উত্তর। তাহলে এখানে দেখুন হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স, এর মধ্যে সিন্স হয় না, কারণ এখানে সময়টা নির্দিষ্ট আছে বা একটা পিরিয়ড অফ টাইম বুঝিয়েছে এখানে, 6 ঘন্টা, নির্দিষ্ট একটা সময় বা মানে নির্দিষ্ট একটা পিরিয়ড। দ্যাটস এখানে কিন্তু ফর ইউজ করা হয়েছে, সিন্স ইউজ করা হয়নি। শোন ভাইয়া, বুঝতে পারছেন মানে ভালো মতো? হ্যাঁ, বুঝতে পারছি। নির্দিষ্ট সময় আচ্ছা, বোঝালে। এরপরে দেখুন, হ্যাঁ, যদি মানে পিরিয়ড অফ টাইম, মনে করুন আমি যদি বলি যে আই হ্যাভ বিন লিভিং ঢাকা সিন্স 2017, মানে আমি 2017 সাল থেকে ঢাকাতে বাস করছি। তো এখানে কিন্তু কত বছর ধরে বাস করতেছি নাকি এগুলো মানে বলেনি। বোঝায় নাই, ঠিক আছে? আমি 2017 থেকে বাস করছি, কিন্তু আরো বাস করবো নাকি এখন বাস করছি এইসব কিন্তু বলে নাই, যার কারণে এখানে হবে চেঞ্জ। যদি বলি যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 8 ইয়ার্স, তাহলে কিন্তু এখানে একটা নির্দিষ্ট সময় বুঝিয়ে যাচ্ছে, পর 8 বছর হবে। যাবত আমি ঢাকাতে বাস করতেছি। সুতরাং এখানে যদি নির্দিষ্ট বা একটা পিরিয়ড অফ টাইম বোঝায় সেক্ষেত্রে হবে ফর, আর যদি নির্দিষ্ট না বোঝে তাহলে সেক্ষেত্রে হবে চেঞ্জ। ওকে, ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা। এর পরেরটা দেখুন আছে, এটা একটু টাফ, মানে একটু মানে হুম, একটু টাফ হতে মনে হতে পারে, যে আমরা ফোন, টেলিফোন, মোবাইল ফোন এর সাথে কি বাই ইউজ করব বা ওভার ইউজ করব নাকি অন ইউজ করব, খুব ইজিলি আছে এই বইটাতে। দেখুন কি আছে, ফোনের মাধ্যমে বোঝাতে যে আমরা ফোনের মাধ্যমে কথা বলতেছি সেটা তার ইউজ করি আমরা বাই ফোন বা ওভার ফোন। মনে করুন যদি আমি বলি যে আহ কি বলা যেতে পারে যে আই উইল টক টু ইউ ড্যাশ টেলিফোন, আমি ফোনের সাহায্যে বা ফোনের মাধ্যমে তোমার সাথে কথা বলবো, তাহলে এখানে কিন্তু মাধ্যমে বুঝিয়েছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে আমরা বাই ইউজ করতে পারি বা ওভার ইউজ করতে পারি, মানে একটা মাধ্যম বুঝিয়েছে যে আমি ফোনের মাধ্যমে তোমার সাথে কথা বলবো। কিন্তু যদি কথা বলা বোঝায়, যে যদি এখানে আছে যে মুন্না ইজ ড্যাশ দা ফোন রাইট নাও, মুন্না এখন ফোনে কথা বলতেছে, তাহলে হবে এখানে অন, মানে যখন আমরা কথা বলা বোঝাবো সেক্ষেত্রে হবে অন, আর যখন মাধ্যম বোঝাবো তখন আমরা ইউজ করতে পারবো বাই বা ওভার। যেমন এখানে এক্সাম্পল গুলা কি আছে দেখুন, 227 নম্বর এক্সাম্পলটা আছে, দে কল্ড আস ড্যাশ দ্য টেলিফোন, তারা আমাদেরকে টেলিফোন করে ঠেকেছিল। সুতরাং এখানে কিন্তু কথা বলা বুঝিয়েছে, ঠিক আছে? মানে যদি এরকম কথা বলা বোঝায় তাহলে সেক্ষেত্রে ইউজ করতে হবে আমাদেরকে অন। আর যদি একটা মাধ্যম বোঝায়, দেখুন এর পরের এক্সাম্পলটা আছে
যে রিজভি রিকোয়েস্টেড রিনি ড্যাশ টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। রিজভি রিনিকে অনুরোধ করলো টেলিফোনের মাধ্যমে এই আলোচনা সভায় উপস্থিত হবার জন্য। তো এখানে কি মাধ্যম বুঝিয়েছে না? মাধ্যম বুঝিয়েছে। তো যদি মাধ্যম হয় তাহলে আমাদের কি ইউজ করতে হবে? ওভার নাকি বাই নাকি হচ্ছে এই অন, কোনটা? বাই। আমরা বাই ইউজ করতে পারি, ওভার ইউজ করতে পারি, তবে সাধারণত ওভারের পরে একটা দা বসে। আর দেখুন এখানে কিন্তু কোনো দা নাই, রিনি ড্যাশ, মানে এখানে কিন্তু রিনির পরে দা নাই, দা টেলিফোন নাই, শুধু টেলিফোন আছে, যার কারণে এখানে বাই হবে। আর যদি দা থাকতো তাহলে আমাদেরকে ওভার ইউজ করতে হলো, মানে এখানে ওভার ইউজ করতে হতো। দেখুন এরপরে ওটা আমি একটা উদাহরণ দিচ্ছি। কোথায় আছে সেটা? দা কি আছে? বাই, ওয়েট খুলছি। ওকে, তো যদি এরকম মানে আমরা যদি মাধ্যম বোঝে, আমরা মাধ্যমের ক্ষেত্রে ইউজ করবো হচ্ছে বাই অথবা দা, সরি বাই অথবা হচ্ছে ওভার। তো ওভার ইউজ করবো যখন একটা দা থাকবে আগে, মানে যে ফোনটা বা মানে যদি মোবাইল ফোন বা ল্যান্ড ফোন বা টেলিফোন থাকে তার আগে দা থাকলে আমরা ইউজ করবো ওভার, আর দা না থাকলে হবে বাই। আর যদি কথা বলা বোঝায় সেক্ষেত্রে আমরা ইউজ করবো অন। শুনবে, বুঝতে পারছেন? আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো এইগুলোই হচ্ছে মূলত যেগুলা এক্সামে আসে সাধারণত, এর বাইরে তেমন কিছু জানার দরকার নেই। আপনি জানতে চান সমস্যা নেই, আমি ছবি তুলে দিতে পারবো। তবে এগুলো মনে করুন ম্যাক্সিমাম 80%, এই যে যেগুলো পড়ালাম না এর মধ্যে থেকে 80% কমন থাকবে আই থিঙ্ক। এর বাইরে তেমন কিছু আসে সাধারণত ট্রু, অন, আর একটা যদি মানে কোনো কিছুর বিপরীতে বোঝায় তাহলে অ্যাগেনস্ট হয়, ঠিক আছে? অ্যাগেনস্ট মানে হচ্ছে বিপরীতে। এগুলো হচ্ছে প্রিপোজিশন। এর পরে কি আছে ওইটা দেখুন, প্রিপোজিশনের পরে মেবি আছে কনজাংশন। প্রিপোজিশন, এরপর আছে কনজাংশন বা লিঙ্কার্স আমরা যাকে বলি। তো আমরা এর পরের দিন দেখবো হচ্ছে কনজাংশন বা লিঙ্কার। আচ্ছা, আপনাদের নেক্সট শুক্রবার শুনবে, শুক্রবার কি আপনি মানে আপনারা পড়বেন শুক্রবার দিন? এই শুক্রবার দিন মানে ঈদ না? ঈদ। আচ্ছা, ওকে ওকে হ্যাঁ, ওকে। ওকে ওকে, সমস্যা নেই, তাহলে বন্ধ শনিবার দিয়ে থেকে দেবেন আমরা ভাই, শুরু করবো, কেমন? বন্ধ দিয়ে দেবেন, হ্যাঁ। আচ্ছা।